নমস্কার। আজকের গল্প তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা না। 8 বৎসর পূর্বে ঘটিয়াছিল যে হত্যাকাণ্ড তাহারই আজ বিচার। নৃশংস হত্যাকাণ্ড। দীর্ঘ 8 বৎসর পরে দয়রা আদালতে তাহারই বিচার হইতেছে। আগামীকাল নিহত কালিদাসের স্ত্রী ব্রজরানীর সাক্ষ্য গৃহীত হইবে। ব্রজরানী সন্ধ্যার অন্ধকার ঘরের মধ্যে ধ্যানস্থিমিতার মতো বসিয়াছিল। হরদাসবাবু কোর্ট হইতে ফিরিয়া একেবারে সেই ঘরে প্রবেশ করিলেন। এই যে ব্রজ। ব্রজ মুখে কোনো উত্তর দিল না। জিজ্ঞাসু দৃষ্টিতে দাদুর মুখের দিকে চাইল মাত্র। হরদাসবাবু বলিলেন, কাল তো সাক্ষীর দিন, মনকে একটু শক্ত করে নিবি। শেখাবার মতো তো কিছুই নেই, কেবল ঘটনাগুলো একটু স্মরণ করে নে ভালো করে। আমি বরং কাল সকালে তোকে তোর প্রথম এজাহারটা ভালো করে শুনিয়ে দেব। হরদাস আর কোনো কথা না বলিয়া চলিয়া গেলেন। ভালো করিয়া শুনিয়া দিবে, মনে করিয়া দিবে। ব্রজরানী দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া এক বিচিত্র হাসি হাসিল। ঠোঁটের কোণে ক্ষীণ রেখার পরিস্ফুট নিঃশব্দ হাসি। হাসির সঙ্গে সঙ্গে বড় বড় চোখ দুটি স্তিমিত হইয়া আসিল। উত্তেজনাহীন স্থির হিমশীতল অঙ্গ প্রত্যঙ্গ। বিচিত্র সে হাসি। ব্রজরানীর মনের বাটালির আঘাতে কাটিয়া গড়া পাথরের মূর্তির মতো সে ছবি অঙ্কিত হইয়া আছে। সে কি মুছিবার না মুছিয়া যায়? হতভাগ্য নিহত কালীরাতের বিধবা স্ত্রী ব্রজরানী। উফ, সে ভীষণ শব্দ, সে যে মৃত্যুর হুঙ্কার ধ্বনি, বার বার। হাতটা প্রথম ভাঙ্গিয়া গেল, তারপর আবার বার বার। রক্তাল্প্লুত দেহে স্বামী তার লুটাইয়া পড়িল তাহার চোখের সম্মুখে। ব্রজরানী সে মূর্তি স্মরণ করিয়া আতঙ্কে শিহরিয়া উঠিল। সভয়ে ঘর হইতে ছুটিয়া বাহির হইয়া নিচে নামিয়া গেল। স্বামীর সেই রক্তাক্ত মূর্তি আজও তাহাকে আতঙ্কিত করিয়া তোলে। প্রায় রাতেই স্বপ্নে সেই মূর্তি দেখিয়া সে চিৎকার করিয়া ওঠে। তার মা তাহার পাশে শুইয়া গায়ে হাত দিয়া থাকেন। সেই অভয় স্পর্শ নিদ্রার মধ্যেও সে অনুভব করে। সে হাত কিছুক্ষণ সরিয়া গেলে আতঙ্কে তাহার ঘুম ভাঙিয়া যায়। ব্রজরানী এস্তু পদক্ষেপে আসিয়া দাঁড়াইতেই মা প্রশ্ন করিলেন, কি রে এমন করে? প্রশ্নের আধখানা বলিয়াই তিনি চুপ করিয়া গেলেন। তাহার নিজের মনে প্রশ্নের উত্তর দিয়াছে। ওদিকের বারান্দায় এক ভাতৃবধূ যেন শুনাইয়া শুনাইয়া বলিল, বাপের জন্মে এমন ভয় দেখিনি, কিন্তু আজ 8 বছর হয়ে গেল। মা শাসন কঠোর গম্ভীর কণ্ঠে বলিলেন, বৌমা। বধূ মুখ বিকৃত করিয়া একটি ভঙ্গি করিয়া ইঙ্গিতে বাকি মনোভাবটা প্রকাশ করিয়া তবে ছাড়িল। মা ব্রজরানীর কাছে বসাইয়া তাহার রুক্ষ চুলের বোঝা লইয়া বসিলেন। পিঙ্গল রুক্ষ চুলে জটিলতার আর অন্ত নাই। স্বামীর মৃত্যুর পর ব্রজরানী আজও তেল ব্যবহার করে নাই। ব্রজরানীর বড় ভাই হরদাসবাবু আসিয়া দাঁড়াইলেন। মা। মা মুখ তুলিয়া হরদাসের দিকে চাহিলেন। হরদাস বলিলেন, একটা কথা ছিল মা। কি বল? একটু উঠে এসো, এখানেই বল না। একটু ইতস্তত করিয়া হরদাস বলিলেন, সেই ভালো, ব্রজরের শোনা দরকার বিশেষ করে। আবার একটু ইতস্তত করিয়া বলিলেন, মানে ব্রজর ছোট মামা শ্বশুর আর ওদের বেয়াই এসেছেন দেখা করতে। মামা শ্বশুর? ব্রজরানীর স্বামী হন তার পিতা আর তার শ্বশুর? ব্রজরানীর মায়ের চোখ দুইটা যেন জ্বলিয়া উঠিল। ব্রজরানী চঞ্চল হইয়া মাথার কাপড়টা তুলিয়া দিল, যেন মামা শ্বশুর কাছেই কোথাও রহিয়াছেন। মা বলিলেন, কেন? কি জন্যে? কি দরকার তার? কেন তিনি বারবার আসেন? উত্তর তার কণ্ঠস্বর উচ্চ হইয়া উঠিতেছিল। হরদাস বলিলেন, বলবেন আর কি, সেই কথা, ক্ষমা। যা হয়েছে তার উপর আর কারো হাত নেই। এই ভিক্ষা, ক্ষমা, কোনো রকমে ক্ষমায়। ক্ষমা?
মা কঠিন হাসি হাসিলেন। তারপর তিনি বললেন, তাকে বাইরে থেকে বিদায় করে দেওয়া উচিত ছিল তোমার বাবা। সে কি আর আমি বলিনি মা? বলেছি, বারবার বলেছি, কিন্তু আমার হাত ধরে ভদ্রলোক ছাড়েন না, শেষ পর্যন্ত পায়ে ধরতে উদ্যত। তাহলে তাকে বলো গে, ব্রজ আমার আজ 8 বৎসর তেল মাখেনি এই দিনটির জন্য। ক্ষমা কি করে করবে? হ্যাঁ। হরদাস নীরব হইয়া রহিলেন। আবার একটু ইতস্তত করিয়া বলিলেন, আর একটা কথা মা, আমাকে যেন ভুল বুঝো না। আমি তার কাছে প্রতিজ্ঞাবদ্ধ বলতে। অনন্ত শ্বশুর বললেন, আমার মেয়ের প্রতি দয়া করতে হবে। যে ক্ষতি হয়ে গেছে তার পুরোরাজ ভগবানও করতে পারেন না, তবে মানুষের দ্বারা যেটুকু সম্ভব, যতটুকু পারা যায়। ব্রজের তো ভবিষ্যৎ আছে, তা ছেলেকে মানুষ করতে হবে। বাধা দিয়া মা বলিলেন, মানে? টাকা দিতে চান, এই তো? জ্যা মুক্ত স্বরের মতো মুহূর্তে ব্রজরানী উঠিয়া দাঁড়াইল। তাহার চোখ দিয়া যেন আগুন বাহির হইয়া গেল। সে দৃঢ় কণ্ঠে বলিল, না। তারপর দৃঢ় পদক্ষেপে সেই স্থান ত্যাগ করিয়া চলিয়া গেল। অনন্ত মামাতো ভাই। কালীনাথ ছিল পিতৃবস্তা পুত্র। কালীনাথ বয়সে কিছু বড়, কিন্তু যৌবনের একটা কাঠগোড়ায় 20-30-এর ব্যবধানের বন্ধুত্ব সেতুবন্ধনে স্বচ্ছন্দে বাঁধা যায়। এ তো বছর 4-এর ব্যবধান। সেই সেতুবন্ধনে অনন্ত এবং কালীনাথ পরস্পর প্রীতিবদ্ধ হইয়া একান্ত ঘনিষ্ঠভাবে মিলিত হইয়াছিল। ভোর না হইতেই অনন্ত আসিয়া ডাকিল, কালিদা। বাপরে, কি ঘুম তোমার! তাহার কাঁধে এক বন্দুক, পকেটে বোঝায় কার্তুজ। কালীনাথ উঠিয়া দরজা খুলিয়া দিবামাত্র সে উঠানের ধারে উনান জ্বালিতে বসিয়া যাইত। কালীনাথ তখন অবিবাহিতা। সংসারে বাপ মা ভগ্নী ভাই কেহ নাই। বাড়িতে 2টি তরুণের খেয়াল ও খুশিমতো চলিবার একটা কল্পরাজ্য হইয়া উঠিয়াছিল। কালীনাথ মুখ হাত ধুইতে ধুইতে অনন্ত চা তৈয়ার করিয়া 2টি পেয়ালায় পরিবেশন করিয়া ফেলিত। তারপর গত রাত্রের উদ্বৃত পাখির মাংস সহযোগে প্রাতরাশ সারিয়া গ্রাম গ্রামান্তর জঙ্গলের অভিমুখে রওনা হইত। গ্রাম পার হতে কালীনাথ পকেট হইতে ছোট কলকি, সিগারেট মিক্সচার আরও 2-একটা সরঞ্জাম বাহির করিয়া বসিত। অনন্ত তৃষ্ণার্তের মতো বলিত, হ্যাঁ দাও, নইলে যে জমছে না। চোখের টিপ বুঝছো কি না? ও না হলে ঠিক আসে না। অনন্ত নিতান্তই অল্প শিক্ষিত, মূর্খ বললেও চলে। কালীনাথ শিক্ষিত, বিশ্ববিদ্যালয় সর্বোচ্চ উপাধিধারী। কিন্তু আশ্চর্যের কথা, সেও এ নেশায় আসক্ত। শুধু আসক্তই নয়, এই বিষয়ে অনন্তর গুরু সেই। তাহাদের দুজনের মিলনের সেতুবন্ধে এই বস্তুটি ছিল কাঠামো। একটা স্বাভাবিক উত্তেজনায় উত্তেজিত হইয়া অনন্ত রিপিটারটা খুলিয়া একবারে 6টা কার্তুজ ভর্তি করিয়া বলিত, ব্যাস, এবার চল। হাতটা কিন্তু আমার ইসপিস করছে, কি মারি বলতো? দে দে, একটা মানুষ মেরে দে। বেশ, দাঁড়াও তুমি, এখানে মানুষের মধ্যে তুমি। অনন্ত বন্দুকটা তুলিয়া ধরিত। কালীনাথ সভয়ে সরিয়া গিয়া বলিত, এই অনু, ওসব ভালো নয় কিন্তু। বাব্বা, ও হলো জমদার, চাবি টিপলেই খুলে যাবে। অনু হিহি করিয়া হাসিয়া বন্দুকটা ফিরাইয়া লইত। কালিদাস কোনো একটা গ্রামান্তরকারী কুকুর বা আকাশচারী কোনো পাখিকে দেখাইয়া দিত। ওই মার না, মারবা জানোয়ারের অভাব। অনন্ত মুহূর্তে বন্দুক তুলিয়া ধরিত। অনন্ত মুহূর্তে বন্দুককে তুলিয়া ধরিত। প্রান্তরের অনভ্যস্ত অবেষ্টনকারীর মধ্যে অপরিচিত 2 জন মানুষের হাতে লাঠির মতো একটা অস্ত্রকে দেখিয়া ভীত কুকুরটার লেজ আপনি হইতে নত হইয়া আসিত। ভীত মৃদু শব্দ করিয়া সে ছুটিয়া পালাইত, কিন্তু অনন্তর লক্ষ্য অব্যর্থ।
গতিশীল জীবনটা কোনো না কোনো অঙ্গে আহত হইয়া আর্তনাদ করিয়া লুটাইয়া পড়িত। কখনো মরিত, কখনো মরিত না। না মরিলে কালীনাথ বলিত, দে দে তো আমাকে বন্দুকটা, বড় জানোয়ার, হাতে টিপ করে নি। কিছু দূরে দাঁড়াইয়া গুলির পর গুলি ছুড়িয়া সেটাকে সে বধ করিয়া হাসিয়া বলিত, একেই বলে কুকুর মারা। চুপ! কি মাথার ওপর পাখির শব্দ শুনেছ? হরিয়াল পাখির শব্দ। বসে পড়ো, গুড়ি মেরে বসে পড়ো। তারপর বন্দুকের শব্দে পাখির ভয়ার্ত কলরবে ক্ষুদ্র ক্ষুদ্র গামগুলি আলোড়িত হইয়া উঠিত। পিছনে ছুটিত ছেলের দল, তাহারা হত্যার আনন্দ উপভোগ করিত আর সংগ্রহ করিত কার্তুজের খালি খোল। একই সঙ্গে দুইটি বিবাহের উদ্যোগ হইয়াছিল। ব্রজরানীর পিতার বংশ চাকুরের বংশ। দুই পুরুষ সরকারি চাকরি করিয়া বিত্তশালী হইয়া উঠিয়াছেন। তাহারা খুঁজিতেছিলেন প্রতিনিষ্ঠ নামক ধনীর ঘরের ছেলে। ওদিকে কলকাতার নিকটবর্তী এক প্রাচীন জমিদার বাড়ি আধুনিক আলোকপ্রাপ্ত হইয়া খুঁজিতেছিলেন বিদ্যা গৌরবে গৌরবান্বিত একটি সম্ভ্রান্ত ঘরের পাত্র। সন্ধানী ঘটক দুই বিভিন্ন স্থান হইতে এই দুই সম্বন্ধ আনিয়া হাজির করিল। এই পক্ষের জন্য কালীনাথকে সে খুঁজিয়া বাহির করিল। অনন্ত খুশি হইয়া বলিল, দাদা, তোমার পাত্রী দেখতে যাব আমি, আর আমার পাত্রী দেখতে যাবে তুমি। কালীনাথ অনন্তর পিঠে চাপড় মারিয়া বলিল, এক্সেলেন্ট আইডিয়া, বহুত আচ্ছা ব্রাদার আমার রে। ব্রজরানীকে দেখিয়া কালীনাথ মুগ্ধ হইয়া গেল। তারপর সে দুইখানি বেনামি পত্র লিখিয়া বসিল। ব্রজরানীর পিতাকে লিখিল, বড় লোকের ছেলে অনন্ত, তাহাতে সন্দেহ নাই, কিন্তু সে নেশাখোর, দুর্দান্ত, গোয়ার, সকল রকম নেশাতেই সে অভ্যস্ত, তাহার উপর চরিত্রহীন। আর তাহার যেখানে সম্বন্ধ চলিতেছিল সেখানে লিখিল, কালীনাথ MA পাশ করিয়াছে সত্য, কিন্তু নিতান্তই হাঘরের ছেলে। তাহার পিতা সরকারি চাকরি করিয়া যাহা রাখিয়াছেন তাহা মধ্যবিত্ত ঘরের পক্ষেও অকিঞ্চিৎকর। আরও একটি কথা, ছেলেটি বড় হীন স্বভাব সম্পন্ন। হীনতাটা তাহাদের বংশানুক্রমিক। পাঠ্যজীবনে কয়েকবার সহপাঠীদের বই চুরি করিয়া সে ধরা পড়িয়াছে। জ্ঞাতার্থে জানাইলাম, যাহা ভালো বিবেচনা করিবেন তাহাই করিবেন। তারপর ঘটকের চেষ্টায় ঘটিল অন্যরূপ। সম্বন্ধ অদল বদল হইয়া গেল। ঘটক বর্ণনা করিল, কালীনাথের অবস্থা বেশ ভালোই, অর্থাৎ সূর্য থাকিলে যেমন চন্দ্রকে দেখা যায় না, তেমনি মাতুল বংশ বিদ্যমান থাকিলে ভাগ্নেও চোখে পড়ে না, অন্যথা চন্দ্রই তমনাশ করিতে পারিত। আর অনন্ত পাশ না করিলেও লেখাপড়া বেশ ভালোই করিয়াছে। তাহাদের ডিগ্রির প্রয়োজন নাই, প্রয়োজন বিদ্যার। অতঃপর বিদ্বান কাহাকে বলে সে বিষয়ে বক্তৃতাও সে খানিকটা করিল। ফলে পাত্রী ও পাত্র পরিবর্তন করিয়া দুইটি বিবাহই হইয়া গেল। মাটির নিচে অন্ধকার রাজ্যের অধিবাসী উই। মধ্যে মধ্যে আলোর কামনায় তাহাদের পক্ষোদ্গম হইলে আর রক্ষে থাকে না। তাহারা পিচকারির মুখে জলের মতো গহ্বর পরিত্যাগ করিয়া বাহির হয়। শাখার শক্তি অপেক্ষা অহংকারী হয় অধিক। অনন্ত শ্বশুরদের অনেকটা সেই অবস্থা। রক্ষণশীল জমিদার বাড়ির সকলে আকস্মাৎ অবরোধ ঘুচাইয়া আলোকের নেশায় ওই পতঙ্গগুলির মতোই ফরফর করিয়া উড়িতেছে। ফুলশয্যার রাত্রে বধূটি প্রশ্ন করিল, তোমার পড়ার ঘর বুঝি বাইরে? অনন্ত প্রশ্নটা বেশ বুঝিতে পারিল না। বধূর মুখের দিকে চাহিয়া প্রশ্ন করিল, পড়ার ঘর? বধূটি সলজ্জভাবে নিজেকে সংশোধন করিয়া লইয়া বলিল, তোমার লাইব্রেরির কথা জিজ্ঞেস করছি আমি। লাইব্রেরি? তারপর সোজাসুজি ঘাড় নাড়িয়া দিয়া সে বলিয়া দিল, ওসব লাইব্রেরি টাইব্রেরি ধারি নয় আমি।
বছরে সরস্বতী পুজোর একটা একটা দিন পাঠা কাটি ফিষ্টি ফিষ্টি করি ব্যাস। বধূ স্তম্ভিত হইয়া অনন্তর মুখের দিকে চাহিয়া রহিল। তারপর সে যে সেই শুইল, আর সাড়াও দিল না, উঠিলও না। সাধ্য সাধনার মধ্যে অনন্ত আবিষ্কার করিল সে কাঁদিতেছে। আরে কাঁদছ কেন? কি হলো? শুনছো? বধূ নিরুত্তর। অনন্ত আবার প্রশ্ন করিল, কি হলো বলবে না? লক্ষ্মী শোনো, কথার উত্তর দাও। ওগো, আমাকে আর জ্বালিও না, তোমার পায়ে পড়ি। কাতর কণ্ঠস্বরের মধ্যেও প্রচ্ছন্ন বিরক্তির সুর গোপন ছিল না। অনন্ত একটু আহত না হইয়া পারিল না। তবুও সে আবার প্রশ্ন করিল, কি হলো সেটা বলো না। আমার মাথা ধরেছে। এবার বেশ পরিস্ফুষ্ট বিরক্তির সহিত বধূ জবাব দিয়া বসিল। অনন্ত অত্যন্ত বিরক্ত হইয়া শয্যা ত্যাগ করিয়া উঠিয়া একটা সিগারেট ধরাইয়া জানালার কাছে দাঁড়াইল। নিস্তব্ধ রাত্রি। শুধু তাহাদের বাড়ির পাশে সারিবদ্ধ নারকেল গাছগুলির কোনো একটির মাথায় বসিয়া একটি পেচক কর্কশ স্বরে ডাকিতেছে। অত্যন্ত বিরক্ত হইয়া সরিয়া আসিল। তারপর আকস্মাৎ তাহার খেয়াল হইল, কালীদাদা কি করিতেছে, দেখিয়া আসিলে হয় না? কালীনাথের বিবাহ এই বাড়ি হইতেই অনুষ্ঠিত হইতেছিল। বিবাহের আচার অনুষ্ঠান শেষ হইলে বরবধূ আপনাদের বাড়িতে গিয়া সংসার পাতিবে। অনন্ত কালীনাথের ফুলশয্যা গৃহের দরজায় আসিয়া শুনিল ভেতরে স্বামী স্ত্রীর আলাপ চলিতেছে। সে কৌতুক পরবশ হইয়া কান পাতিল। কালীনাথ বলিতেছে, তোমায় আমি রানী বলেই ডাকব। আমার হৃদয় রাজ্যের রানী তুমি। দূর, সে আমার লজ্জা করবে, তার চেয়ে সবাই যা বলে তাই বলবে। ওগো, সে তো সকলের সামনে বলতেই হবে, কিন্তু তুমি আর আমি যেখানে, শুধু সেখানে বলবো রানী। অনন্ত কালীনাথকে আর ডাকিল না। আপনার ঘরে আসিয়া আবার জানালার ধারে দাঁড়াইল। তাহার ভাগ্য, নতুবা এই মেয়ে তো তাহার স্কন্ধে পড়িবার কথা নয়। নারিকেল গাছের মাথার পেচক কর্কশ স্বরে আবার ডাকিয়া উঠিল। আকস্মাৎ অনন্ত সমস্ত ক্রোধ গিয়া পড়িল ওই কর্কশ কণ্ঠের নিশাচর পাখিটির উপর। সে ঘরের কোণ হইতে তাহার রিপিটারটা লইয়া স্থিরভাবে কিছুক্ষণ শব্দ লক্ষ্য করিয়া ঘোড়াটা টানিয়া দিল। আকস্মিক ভীষণ শব্দগর্জনে রাত্রি কাঁপিয়া উঠিল। নারকেল গাছের মাথাটায় একটা আলোড়ন বহিয়া গেল। কি একটা নিচে শব্দ খসিয়া পড়িল। পিত্রালয়ে আসিয়া বধূটির পুঞ্জিত ক্ষোভ ফাটিয়া পড়িল। তাহার মুখ দেখিয়াই মা কিছু একটা আশঙ্কা করিয়াছিল। তিনি একান্তে ডাকিয়া মেয়েকে প্রশ্ন করিলেন, হ্যাঁ রে, তোর মুখ এমন ভার কেন রে? মুহূর্তে কন্যা জ্বলিয়া উঠিল অগ্নিপৃষ্ঠ বারুদের মতো। শেষকালে অশিক্ষিত মূর্খের হাতে সঁপে দিলে আমার তোমরা? একটা 4th ক্লাসের ছেলে লেখাপড়া জানে, ও তাও জানে না। মা স্তম্ভিত হইয়া মেয়ের মুখের দিকে চাহিয়া রহিলেন। মেয়ে রুদ্রকণ্ঠে বলিল, সকাল থেকে ব্যাধের মতো পাখি মেরে বেড়ায়, গুন্ডার মতো একে মারা ওকে চাবকে শাসন করা, এই হলো ওনার গৌরবের কাজ। অনন্ত বাহিরে বেশ গম্ভীরভাবে বসিয়াছিল। সহসা তাহার এক শ্যালক একখানা ইংরেজি বই আনিয়া বলিল, এই জায়গাটা বুঝিয়ে দিন না জামাইবাবু। অনন্ত রহস্য যবনিকার বহির্ভাগেই ছিল, কিন্তু একটি ছোট শালিকা আসিয়া একখানা ইংরেজি খবরের কাগজ ফেলিয়া দিয়া খিলখিল করিয়া হাসিয়া হাসিয়া সে যবনিকা ছিন্ন করিয়া দিল। বলিল, পড়ুন জামাইবাবু। মুহূর্তে সমস্ত বিষয়টা অনন্ত চোখের সম্মুখে আলোকিত পৃথিবীর মতো হইয়া পড়িল। মাথার মধ্যে ক্রোধ জ্বলিয়া উঠিল আগুনের শিখার মতো, কিন্তু কোনো উপায় ছিল না। সে নীরবে মাথা নিচু করিয়া বসিয়া রহিল। দিনে খাওয়া দাওয়ার পর বিশ্রাম করবার জন্য একটা ঘর দেখাইয়া দিয়া শাশুড়ি বলিলেন, একটি কথা বলছিলাম বাবা,
মানে তোমার শ্বশুরের ইচ্ছে, আবার আমারও ইচ্ছে যে তুমি এখন কলকাতায় থাকো। আমার বড় ছেলে থাকে কলকাতায়, বাসাও রয়েছে, সেখান থেকেই তুমি পড়াশুনো করো। অনন্তর ইচ্ছা হইল সে দৃপ্ত হুঙ্কারে বলিয়া ওঠে, না না না। কিন্তু তাহা সে পারিল না, চুপ করিয়া দৃষ্টি নত করিয়া বসিয়া রহিল। শাশুড়ি অনন্তর নীরবতায় সন্তুষ্ট হইয়া চলিয়া গেলেন। হ্যাঁ না বলাইতে বিশেষ বেগ পাইতে হইবে না। অপরাহ্নে শ্বশুর তাহাকে ডাকিয়া বলিলেন, সেই কথাই লিখে দিলাম তোমার বাবাকে, সেই ভালো। এত অল্প বয়সে চুপচাপ বসে থাকা ভালো নয়, কলকাতায় থেকে পড়াশুনো করো। অনন্ত কোনো কথা না বলিয়া সকলের অজ্ঞাতসারে বাড়ি হইতে বাহির হইয়া একেবারে স্টেশনে আসিয়া উপস্থিত হইল। তাহার জিনিসপত্র সব পড়িয়া রহিল। সে ট্রেনে চাপিয়া বসিল এবং বাড়ি ফিরিয়া যেন আক্রোশ ভরেই নেশা আরম্ভ করিল। আকস্মাৎ একদিন অনন্তর পিতা ক্রোধে ফুলিতে ফুলিতে স্ত্রীকে বলিলেন, আমি আমি অনন্তর বিয়ে দেব আবার। ছোট লোকের মেয়ে, মেয়ের বাপ হয়ে আবার চিঠি লিখছে, দেখো না, আস্পর্ধা দেখো দেখি। লিখেছে আমি নাকি মূর্খ ছেলের বিয়ে দেবার জন্য কালীনাথের নামে অপবাদ দিয়ে বেনামি চিঠি লিখেছি। তুমি চিঠি লিখে দাও বেয়ানকে। মেয়ে যদি না পাঠিয়ে দেয়, ছেলের বিয়ে দেব আমি। চিঠিখানা স্ত্রীর হাতে দিয়া ক্রোধ ভরে বাহির হইয়া গেলেন। অনন্ত ছিল পাশের ঘরেই, সমস্ত সে শুনিয়াছিল। বাপ বাহির হইয়া যাইতে সে মায়ের ঘরে ঢুকিয়া মায়ের হাত হইতে ছো মারিয়া চিঠিখানা কাড়াইয়া লইল। নিতান্ত কটু ভাষায় ওই অভিযোগ করিয়া পত্রখানা লিখা। পরিশেষে লেখা, প্রমাণস্বরূপ বেনামি পত্রখানাও এই সঙ্গে পাঠাইলাম। আমার দৃঢ় বিশ্বাস এই পত্র আপনাদের ইঙ্গিতক্রমে লেখা হইয়াছিল। বেনামি পত্রখানা উল্টাইয়া অনন্ত চমকাইয়া উঠিল। এ কি? এ যে অত্যন্ত পরিচিত হাতের লেখা। এ যে... শ্বশুরের পত্রখানা মায়ের পায়ের কাছে ফেলিয়া দিয়া সে বেনামি পত্রখানা হাতে করিয়া বাহির হইয়া গেল। একেবারে কালীনাথের বাড়ি আসিয়া ডাকিল, কালীদা। কে অনু? আয় আয়। অনন্ত আসিতেই ব্রজরানী ঘোমটা টানিয়া উঠিয়া গেল। অনন্ত লক্ষ্য করিল বাড়ির চারিদিকে একটা লক্ষ্মীশ্রী সুপ্রসন্ন শৃঙ্খলা ও পরিচ্ছন্নতায় একেবারে উছলাইয়া পড়িতেছে। কালীনাথ বলিল, আরে তুই আসিসই না আর? এলে খুশি হও কি না সত্যি বলো দেখি। হা হা করিয়া হাসিয়া কালীনাথ সে কথার উত্তরটা দিলই না। অনন্ত প্রশ্ন করিল, বউ খুব ভালো হয়েছে না? অকপটে প্রসন্ন মুখে কালীনাথ বলিল, রানীর গুণ এক মুখে বলে শেষ করতে পারবো না অনু। দেখছিস না ঘরদোরের অবস্থা। তুইও বউকে একবার নিয়ে আয়, বুঝলি? অনন্ত চুপ করিয়া রহিল। কালীনাথ বলিল, তারপর হঠাৎ কি মনে করে এমন সময় এলি বলতো? অনন্ত বেনামি চিঠিখানা কালীনাথের হাতে দিয়া বলিল, চিঠিখানা দেখাতে এসেছি তোমাকে। দেখাতে কেন, দিতেই এসেছি। চিঠিখানা তুমি রাখো, আমার শ্বশুর পাঠিয়েছেন বাবার কাছে। কালীনাথের মুখ মুহূর্তে বিবর্ণ হইয়া গেল। অনন্ত আর অপেক্ষা করিল না, উঠিয়া বাহির হইয়া আসিল। কিন্তু দরজা হইতে বাহির হইবার মুখেই পিছন হইতে কে ডাকিল, ঠাকুরপো। অনন্ত পিছন ফিরিয়া দেখিল ব্রজরানী জলখাবারের থালা হাতে তাহাকে ডাকিতেছে। অনন্তর আর চাওয়া হইল না, সে ফিরিল। বৌদির হাতের খাবার তো ফেলে যাওয়া যেতে পারে না না। কি বলো কালীদা? বৌদি আমার স্বর্গের দেবী, তা হাতের জিনিস এ যে অমৃত। কালীনাথ শুষ্ক হাসিয়া বলিল, নিশ্চয়ই। নিতান্ত অপ্রত্যাশিতভাবেই অনন্ত স্ত্রী একদিন আসিয়া উপস্থিত হইল।
অনন্তর পিতা চরমপত্রই পাঠাইয়াছিলেন। সেই পত্রের ফলে আলোকপ্রাপ্ত হইয়া বধূর পিতা আর থাকিতে পারিলেন না। তিনি স্বয়ং উদ্যোগী হইয়া মেয়েকে পাঠাইয়া দিলেন। ফুটবল টিম লইয়া সেদিন অনন্তর ম্যাচ খেলিতে যাইবার কথা। সকালবেলাতেই বধূকে এমন অযাচিতভাবে আসিতে দেখিয়া মনটা তাহার উল্লাসে ভরিয়া উঠিল। সে স্থির করিল সে আজ আর যাইবেই না। কিন্তু সেই টিমের সর্বশ্রেষ্ঠ হাফব্যাক, তার উপর সে ক্যাপ্টেন। মনটা খুঁতখুত করিতে লাগিল। অবশেষে ভাবিয়া চিন্তিয়া স্থির করিল খেলা শেষ হওয়ার পরেই ট্যাক্সি করিয়া আসিবে। 30 মাইল রাস্তা বই তো নয়। ট্যাক্সি না পাওয়া গেলে বাইসেল কাছে। রাত্রির অন্ধকারকে সে ভয় করে না। সে পুলকিত চিত্তে বাড়ির ভিতর আপনার শয়নকক্ষে গিয়া উঠিল। বধূটি পিছন ফিরিয়া কি যেন করিতেছিল। অত্যন্ত সন্তর্পিত পদক্ষেপে আসিয়া তাহাকে আলিঙ্গনে আবদ্ধ করিল। চকিত হইয়া মুখ তুলিয়া অনন্তকে দেখিয়া সে সবলে আপনাকে মুক্ত করিবার চেষ্টা করিয়া বলিল, ছাড়ো। হাসিয়া অনন্ত বলিল, এত রাগ কেন? রাগ নয়, ছাড়ো তুমি। রীতিমতো রাগ। কিন্তু আমি তো বিয়ে করব লিখিনি, বাবা লিখেছিলেন বিয়ে দেবে। ছাড়ো বলছি, ছাড়ো, নইলে আমি কিন্তু চিৎকার করব বলছি। অনন্ত স্ত্রীকে মুক্ত করিয়া দিয়া বলিল, কিন্তু তোমার এমন ব্যবহার কেন? বধূ সে কথার উত্তর দিল না। ক্ষুদ্র নেত্রে স্বামীর মুখের দিকে শুধু চাহিয়া রইল। অনন্ত আবার বলিল, ওই কালীদাদার বউ, তার ব্যবহার দেখে এসো। স্বামীকে সে কত ভক্তি। মুখের কথা কাড়িয়া লইয়া বধূ বলিয়া উঠিল, কার সঙ্গে নিজেকে তুলনা করছো? শিবে আর বাঁদরে? সে বিদ্বান। অনন্ত আর দাঁড়াইল না, হনহন করিয়া বাহির হইয়া চলিয়া গেল। একেবারে আস্তা বলে গিয়া ডাকিল, নেতা। নিত্য সহিস কয়েকজন বন্ধু বান্ধব জুটাইয়া গোপনে চোলাই মদ খাইতেছিল। অসহিষ্ণু অনন্ত একেবারে দরজা ঠেলিয়া ঢুকিয়া গেল। গিয়া বলিল, হান্টার কই? হান্টার গাছটা লইয়া চলিয়া যাইতে যাইতে সে আবার ফিরিল। দেখি রে। নিত্য বুঝিতে না পারিয়া বলিল, আগে ওই বোতলটা। বলিয়া বোতলটা তুলিয়া খানিকটা গিলিয়া ফেলিল। নির্জলা হলাহল বুকের মধ্যে অগ্নিশিখার মতো জ্বালা ধরাইয়া দিল। মাথার মধ্যে কোদ হু হু করিয়া জ্বলিয়া উঠিল। সে আবার দ্রুত পদে অন্তরে প্রবেশ করিয়া স্ত্রীর সম্মুখে দাঁড়াইয়া বলিল, কি বলছিলে বলো এইবার। সে মূর্তি দেখিয়া বধূ স্তম্ভিত হইয়া গেল। পরক্ষণে সুরার গন্ধে ক্ষোভে আত্মবিস্মৃত হইয়া বলিয়া উঠিল, তুমি মদ খাও? মাতাল তুমি? হ্যাঁ খাই, মদ খাই, গাঁজা খাই, সব খাই। তোর বাপের পয়সায় খাই। আত্মবিস্মৃতা বধূ বর্ধিততর ক্ষোভে বলিয়া ফেলিল, মাতাল, মূর্খ, বেরো এখনি। কথা তাহার অসমাপ্তই থাকিয়া গেল। হান্টারের আঘাতে তীব্র যন্ত্রণায় অস্থির হইয়া সে চিৎকার করিয়া উঠিল। হান্টারের পাকানো কষাখানির তীক্ষ্ণ আঘাতে বাহুমূল হইতে সমস্ত হাতখানি দীর্ঘ রেখায় কাটিয়া গিয়াছে। অনন্ত হান্টার হাতে করিয়া নামিয়া গেল। ফুটবল টিম লইয়া যাত্রার পথে ক্ষুধা অনুভব করিয়া সে আসিয়া উঠিল কালীনাথের বাড়ি। কালিদা। কালীনাথও বাহির হইতেছিল। সে বলিল, এই যে আমি যে যাচ্ছিলাম তোর কাছে। অনন্ত বলিল, সেসব পরে শুনবো। বৌদি কই? বৌদি? তোমার বৌদির হুকুমেই যাচ্ছিলাম। তার ব্রত আছে, তোমায় তার ব্রাহ্মণ করেছে। সে হবে, কিন্তু এখন কিছু খেতে দাও তো বৌদি। ব্রজরানী অদূরে আসিয়াই দাঁড়াইয়াছিল। সে বলিল,
সে কি, আজ তোমার বউ এসেছে? আহ বৌদি, থাক না ও কথা। এখন তুমি কিছু খেতে দেবে কি বলো, না হলে অন্যত্র চেষ্টা দেখি। আমার তো সময় নেই, তোমার বাপের বাড়ি শহরে যাচ্ছি ম্যাচ খেলতে। ব্রজরানী ব্যস্ত হইয়া থালায় জলখাবার সাজাইয়া আনিয়া নামাইয়া দিল। কালীনাথ প্রশ্ন করিল, ফিরবি কবে? তোর বৌদির যে পরশু ব্রত। ক্ষুধার শান্তিতে প্রসন্নভাবেই অনন্ত বলিল, কাল সকালে। পরশুর জন্য ভাবনা কি, কিন্তু ব্রতটা কি? লজ্জিত হইয়া ব্রজরানী নতমুখী হইয়া রহিল। উত্তর দিল কালীনাথ, অবৈধ ব্রত, অর্থাৎ আমার আগে মরবার পাসপোর্টের ব্যবস্থা করছেন, এই আর কি। বাহ, বেদের এই ধারণাটা আমার ভারী লাগে কালিদা। তারপর বজরানীর মুখের দিকে চাহিয়া আমি তো আবার অবাক হইয়া যাই। বৌদি, তুমি পুরো স্বর্গের দেবী। লজ্জিতা ব্রজরানী প্রসঙ্গান্তর আনিয়া বলিল, আমার বাপের বাড়ি গিয়ে কিন্তু তুমি ওখানে ওঠো ঠাকুরপো, নইলে কিন্তু ঝগড়া হবে। আমারও উপকার হবে, ওদের খবর পাবো, কদিন খবরই পাইনি। ম্যাচ জিতিয়াও অনন্তর মনটা ভালো ছিল না। প্রভাতের সেই তিক্ত স্মৃতি তাহার মনকে অহরহ পীড়া দিতেছিল। সে অবসন্নভাবেই ব্রজরানীর পিত্রালয়ের বাইরের ঘরে নির্জীবের মতো শুইয়াছিল। ব্রজরানীর অনুরোধ মতো সে এখানেই আতিথ্য স্বীকার করেছে। দলের সকলে দারুণ আপত্তি করিয়াছিল। না না, সে হবে না ভাই, জিতলাম ম্যাচ, সমস্ত রাজাত হৈ হৈ করে ফুর্তি করব, তুমি ক্যাপ্টেন, তুমি না থাকলে চলে? সবিনয় হাত জোর করিয়া অনন্ত বলিয়াছিল, সে হবে না ভাই, আমি যে কথা দিয়ে এসছি বৌদিকে। বেশ, তবে একটু খেয়ে যাও। তাহারা বোতল গ্লাস বাহির করিয়া বসিল। কিন্তু জিভ কাটিয়া অনন্ত বলিল, ছি, তাই কখনো হয়? কুটুম লোক। বারবার অনন্তর চোখ ভরিয়া জল আসিতেছিল, মনটা যেন উদাস হইয়া গিয়াছে। ব্রজরানীর মা ঘরে প্রবেশ করিয়া বলিলেন, ব্রজ আমার ভালো আছে তো বাবা? তাড়াতাড়ি অনন্ত উঠিয়া তাহাকে প্রণাম করিয়া বলিল, হ্যাঁ মাউইমা, বৌদি ভালো আছে। ব্রজ আমার সুখ্যাতি নিয়েছে তো বাবা? তোমাদের যত্ন আত্তে করে তো? উচ্ছ্বসিত হইয়া অনন্ত বলিল, এ যুগে এমন মেয়ে হয় না মাউইমা। সতী সাবিত্রী বইয়ে পড়েছি, বৌদির মতো চোখে দেখলাম। ব্রজরানীর মা তৃপ্ত হইয়া বলিলেন, বেঁচে থাকো বাবা, দীর্ঘায়ু হও। তোমরা নিজেরা ভালো, তাই সেই দৃষ্টান্তে ব্রজ আমার ভালো হতে পেরেছে। অতঃপর বেয়াই বেয়ানদের প্রণাম জানাইতে অনুরোধ করিয়া তিনি বিদায় লইলেন। কিছুক্ষণ পর আবার তিনি একটা বাটিতে দুধ লইয়া প্রবেশ করিয়া ডাকিলেন, বাবা। অনন্তর মন তখন আপনার শ্বশুর বাড়ির সহিত এই বাড়িটা তুলনা করিতে ব্যস্ত ছিল। সে কোনো সাড়া দিল না, ভালো লাগিল না তাহার। ব্রজরানীর মা তাহার নিস্তব্ধতা দেখিয়া আপন মনেই বলিল, খেলাধুলো করে নিথরে ঘুমিয়ে পড়েছে বুঝি। তিনি আবার বাহির হইয়া গেলেন। বাড়ির ভেতরে হরদাস প্রশ্ন করিলেন, ঘুমিয়ে পড়েছে বুঝি? হ্যাঁ, ক্লান্ত হয়ে ঘুমোচ্ছে, আর ডাকলাম না। ও, খুব ভালো খেলেছে ছোকরা, ভালো খেলে, স্বাস্থ্যও ভালো, বেশ ছেলে। মা বলিলেন, ভারী মিষ্টি কথা, ব্রজর কথা বলতে একেবারে পঞ্চমুখ, ভালো বংশের ছেলে। সেই চিঠিটা কিন্তু তাহলে কেউ হিংসে করেই লিখেছিল। মাতাল, নেশাখোর, চরিত্রহীন, গোয়ার, দেখে তো মনে হয় না। তুই হাসছিস যে? হাসছি কেন, তাই তো জিজ্ঞেস করছি। সে চিঠিখানা কিন্তু কালীনাথের হাতের লেখা। কালীনাথের এখানকার চিঠির লেখার সঙ্গে সে চিঠি আমি মিলিয়ে দেখেছি। ব্রজকেও দেখতে এসেছিল তো।
খুব পছন্দ হওয়ায় এই কাণ্ড। তা ব্রজ আমার তপস্যা ভালো, কালীনাথ আমার রূপে গুণে জামাইয়ের মতো জামাই। ব্রজ বলতে পাগল। অনন্তর মাথাটার ভেতরটা ঝাঝা করিয়া উঠিল। শেষ রাত্রে উত্তপ্ত মস্তিষ্কে সে স্থির করিল সে পড়াশুনো করিবে। জীবনে প্রশংসা শান্তি তাহার চাই। তাহার জন্য তপস্যার প্রয়োজন হয় তো সে তাই করিবে। সর্বান্তকরণে সে কালীনাথকে মার্জনা করিল। ব্রজরানীকে বারবার মনে মনে আশীর্বাদ করিল, তুমি চির সুখী হও, চির আয়ুষ্মতী হও। বাড়িতে আসিয়াই কিন্তু তাহার সব গোলমাল হইয়া গেল। দারুণ ক্রোধে তাহার পিতা বলিলেন, তোর মুখ দেখতে চাই না আমি। তুই আমার বংশের কলঙ্ক। তোর থেকে বাড়ির মান সম্মান মর্যাদা সব গেল। তুই মরলি না কেন? কালী অনন্তর বধূ যে লোকের সঙ্গে আসিয়াছিল সেই লোকের সঙ্গে পিত্রালয়ে চলিয়া গিয়াছে। অনুনয় উপরোধ সমস্ত উপেক্ষা করিয়া শেষ পর্যন্ত পুলিশের সাহায্য লইতে উদ্যত হইলে এপক্ষ নীরবে পথমুক্ত করিয়া সরিয়া দাঁড়াইতে বাধ্য হইয়াছিলেন। বধূটি যে কটু কথাগুলি বলিয়াছে তাহার তীক্ষ্ণতায় মর্মাহত অনন্তর জননীর চোখের জল এখনো শুকায়নি। অনন্ত সব গোলমাল হইয়া যাইতেছে, তবু অনন্ত দৃঢ়তার সহিত বলিল, আমি চললাম। কোথায়? শ্বশুর বাড়ি। মা আর্তস্বরে বলিলেন, না 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 না। ভয় নেই মা, আমি শ্বশুরের পায়ে ধরে ক্ষমা চাইব। সে বাহির হইয়া চলিয়া গেল সেই বস্ত্রে সে অভুক্ত অবস্থায়। মা পিছন পিছন আসিয়াও পিছন ডাকার অমঙ্গলের ভয়ে আর ডাকিতে পারিলেন না। শ্বশুর বাড়ি আসিতেই সে সত্য সত্যই শ্বশুরের পা দুটি জড়াইয়া ধরিল। শ্বশুর মুহূর্তে পা দুটি টানাইয়া লইয়া দ্রুত গতিতে স্থান ত্যাগ করিয়া চলিয়া গেলেন। অনন্ত স্তব্ধ হইয়া দাঁড়াইয়া রহিল। আকস্মাৎ তীব্র যন্ত্রণায় অস্থির হইয়া লাফ দিয়া ঘুরাইয়া দাঁড়াইয়া দেখিল হান্টার উদ্যত করিয়া রক্তচক্ষু শ্বশুর। অনন্ত এইবার স্থির হইয়া দাঁড়াইল। হান্টারের আস্ফালিত রজ্জুশিখা বারবার তার দেহখানাকে জর্জরিত করিয়া দিল। জামা ছিঁড়িয়া সর্বাঙ্গ রক্তাক্ত হইয়া উঠিল। বেরো আমার বাড়ি থেকে, বেরো। অনন্ত স্তব্ধ হইয়াই দাঁড়াইয়া রহিল। হাতের হান্টার গাছটা ফেলিয়া দিয়া গৃহকর্তা হাঁকিলেন, দারোয়ান নিকাল দো ইসকো। তিনি স্থান ত্যাগ করিয়া চলিয়া গেলেন। দারোয়ান আসিতে অনন্ত দ্রুত পদে বাড়ি হইতে বাহির হইয়া চলিয়া গেল। মাথার মধ্যে তাহার আগুন জ্বলিয়া উঠিল, সমস্ত সংকল্প ভাসিয়া গেল। সে স্থির করিল বাড়িতে গিয়া তাহার রিভলভার লইয়া ফিরিয়া ওই দাম্ভিক জানোয়ারটাকে হত্যা করিবে, তারপর সে নিজে আত্মহত্যা করিবে। বাড়ির স্টেশনে আসিয়া নামিয়া দেখিল তাহাদের লোকজন পালকি লইয়া অপেক্ষা করিতেছে। বধূ লইয়া ফিরিবে এমন প্রত্যাশায় সকলে করিতেছে। বাড়ির সরকার অগ্রসর হইয়া আসিয়া বলিল, বৌমা আসেননি। এ কি ছোটবাবু, সর্বাঙ্গে। সরকার শিহরিয়া উঠিল। অনন্ত দ্রুত স্টেশন ত্যাগ করিয়া মাঠের রাস্তায় নামিয়া পড়িল। সকলের অলক্ষিতে একটা অব্যবহার্য সিঁড়ি দিয়া সে উপরে উঠিয়া আসিল। মুহূর্তে অব্যবহিত চিত্তে তাহার খেয়াল হইল শ্বশুরকে হত্যা করিয়া কি হইবে, কন্যার বৈধব্যের যাতনা ভোগ করিবে কে। বারবার তার মন বলিল, সেই ভালো। সে আপনার পরম প্রিয় রিপিটারটা তুলিয়া লইল, খুলিয়া দেখিল কয়েকটা কার্তুজ ভরাই আছে। ঘরে? এই ঘরে? না, একবার কোনো ক্রমে ব্যর্থ হইলে তখন আর উপায় থাকিবে না। কোনো নির্জন প্রান্তরে। আত্মহত্যার সংকল্প লইয়াই রিপিটারটা হাতে করিয়ায় অলক্ষিতে সে আবার বাহির হইয়া পড়িল। বিহলের মতো কোন দিকে কোন পথে চলিয়াছিল খেয়াল ছিল না।
অনু, অনু। কালীনাথের বাড়ির জানালায় অনন্তর প্রতীক্ষায় ব্রতচারিণী ব্রজরানী দাঁড়াইয়াছিল। কালীনাথ জল খাইয়া বসিয়াছে, জল খাবার খাইয়া অনন্তকে সে ডাকিয়া আনিবে। ওপাশে ব্রতের আয়োজন সাজানো। ব্রজরানীর চোখে পড়িল অনন্ত বন্দুক হাতে চলিয়াছে। সে বলিয়া ডাকিল, ওগো, অনু ঠাকুরপো পথ দিয়ে যাচ্ছে। কালীনাথ ডাকিল, অনু, অনু। কে? কালীনাথ? অনন্তর মস্তিষ্কের অগ্নিশিখার উপর যেন ঘৃতাহুতি পড়িয়া গেল। সহস্র শিখায় লেলিহান হইয়া সে জ্বলিয়া উঠিল। কালীনাথ, তার জীবনের কুগ্রহ, তার সুখে পরম সুখী কালীনাথ। কালীনাথ তার জীবনের সাথী কালীনাথ, একা সে কোথায় যাইবে? অনন্ত বাড়ির মুক্ত দ্বারে প্রবেশ করিয়া বলিল, এই যে। হাহা করিয়া হাসিয়া কালীনাথ বলিল, এসে বন্দুক হাতে? কুকুর মারা মনে পড়ে? তেমনি করে মারব তোমাকে। সঙ্গে সঙ্গে বন্দুকটা সে তুলিয়া ধরিল। ব্রজরানী আর্তস্বরে চিৎকার করিয়া উঠিল। কালীনাথ সবয়ে বন্দুকের নলটা চাপিয়া অন্যদিকে ফিরাইবার চেষ্টা করিয়া বলিয়া উঠিল, অনু ক্ষমা, অনু ক্ষমা। ভীষণ গর্জনে মৃত্যু এখন হুঙ্কার দিয়েছে। কালীনাথ যে হাতখানা চাপিয়া ধরিয়াছিল সেটা ভাঙিয়া গেল। ব্রজরানী কালীনাথকে সবলে আকর্ষণ করিয়া চিৎকার করিল, ঠাকুরপো। আবার বন্দুকটা গর্জিয়া উঠিল। কালীনাথ পড়িয়া গেল, কিন্তু তখনও সে জীবিত। আবার কালীনাথের রক্তাল্পুত দেহ নিস্পন্দ নিথর। অনন্ত দ্রুত বাহির হইয়া গ্রাম পার হইয়া প্রান্তরে পড়িল। তারপর এক স্থানে দাঁড়াইয়া বন্দুকের নলটা মুখে পুরিয়া পা দিয়া ঘোড়াটা টানিয়া দিল। খট করিয়া একটা আওয়াজ হইল শুধু। এ কি? বন্দুকটা তুলিয়া কার্তুজের ঘর খুলিয়া অনন্ত দেখিল শূন্য। নাই, আর নাই। 3টে কার্তুজেই ছিল ফুরিয়া গিয়াছে। যাক, দড়ি তো আছে। কাপড় ছিঁড়িয়া দড়ি যে সহজভাবেই হইবে। মৃত্যুর ভয় মূর্তি, সেই রক্তাহত বিকৃত মূর্তি কালীনাথের ভাঙা হাতে ফাঁসির দড়ি তাহার দিকে আসিতেছে। প্রাণপণে সে ছুটিল। ধরা পড়িল সে 10 দিন পরে বাংলার বাহিরে একটা দুর্গম পার্বত্য প্রদেশে। সে তখন ঘোর উন্মাদ। 8 বৎসর পাগলাগারদে থাকার পর প্রকৃতিস্থ হইয়াছে। দায়ার আদালতে সেই বিচার হইতেছে। কাল ব্রজরানীর সাক্ষ্য দিবার দিন। আজ 8 বৎসর ব্রজরানী অশৌচ পালন করিয়া আসিতেছে। তৈলহীন স্নান, তারপর তার হাতে হবিষ্যান্ন আহার। মৃত্তিকায় শ্রহণ করিয়া সে এই দিনটির জন্য প্রতীক্ষা করিয়া আছে। হরদাসকে মা বলিলেন, বুঝলাম সব বাবা। এই রাত্রি 3 প্রহর হইয়া গেল। একে একে অনন্তর মা বউ সকলেই এলেন, কিন্তু উপায় কই? সে তো কথা শুনবে না। দেখে আয়। চোখ বুজে বসে আছে। দেওয়ালে ঠেস দিয়ে মধ্যে মধ্যে ফোঁটা জল পড়ছে চোখ দিয়ে। তাকালো না পর্যন্ত। নইলে যা হবার তো হবে, ছেলেটার তো একটা ভবিষ্যৎ হতো। বলিতে ভুলিয়াছি, কালীনাথের মৃত্যুর সময় ব্রজরানী ছিল অন্তঃসত্ত্বা। একটা ছেলে সে সেই দুর্ভাগ্যের মধ্যেও পাইয়াছে। হরনাথ বাবু নিজে গিয়া ডাকিলেন, ব্রজ। চোখ না খুলিয়াই সে উত্তর দিল, না। কথাটা শোন। না। মা আসিয়া বলিলেন, এইবার একটু ঘুমিয়ে নে ব্রজ। শিহরিয়া উঠিয়া ব্রজ বলিল, না। ঘুমাইলেই সে মূর্তি ব্রজের সম্মুখে আসিয়া দাঁড়াইবে। মা বলিলেন, আমি গায়ে হাত দিয়ে থাকবো রে ব্রজ। না, কিছুতেই না। আদালতে লোকে লোকারণ্য হইয়া গিয়াছে। ব্রজরানীর সাক্ষ্য শুনিবার জন্য আজ লোক যেন ভাঙিয়া পড়িয়াছে। ব্রজরানী কঠিন দৃঢ় পদক্ষেপে আসিয়া সাক্ষীর কাঠগড়ায় উঠিল।
সম্মুখের কাঠগড়াতেই একটা লোক, শুভ্রকেশ, শীর্ণ নুব্জ দেহ, স্তিমিত বিহল দৃষ্টি, হাতজোর করিয়া দাঁড়াইয়া রহিয়াছে। সে বিহল দৃষ্টিতে ব্রজরানীর দিকে চাহিয়া সপ্রশ্ন ভঙ্গিতে যেন নিজেকেই নিজে প্রশ্ন করিতে লাগিল। উত্তর যেন অতি পরিচিত স্থানে অতি নিকটেই রহিয়াছে, তবু সে খুঁজিয়া পাইতেছে না। ব্রজরানী স্তম্ভিত হইয়া খুঁজিতেছিল, কোথায় সেই দৃপ্ত দাম্ভিক বলশালী যুবা? কই সে? কোথায়? এ কি সেই মানুষ? না না, এ সে নয়, হতেই পারে না। তাহার অন্তরের মধ্যে একটা প্রবল আবেগ আসিয়া আকস্মাৎ তাহার আচ্ছন্ন করিয়া ফেলিল। সে থরথর করিয়া কাঁপিতেছিল, চোখ দুইটি জলে পরিপূর্ণ হইয়া উঠিল। আকস্মাৎ ওই জীর্ণ শীর্ণ হতভাগ্য যেন স্মৃতিকে খুঁজিয়া পাইল। সে পরম মুগ্ধ দৃষ্টিতে গভীর শ্রদ্ধায় তাহার দিকে চাহিয়া বারবার ঘাড় নাত করিয়া যেন নিজেকেই সমর্থন করিয়া বলিল, দেবী, দেবী, স্বর্গের দেবী তুমি বৌদি। ব্রজরানীর চোখ দিয়া ঝরঝর করিয়া জল ঝরিয়া পড়িল। করুণায় মমতায় সে যেন দেবী হইয়া উঠিয়াছে। সরকারি উকিল ব্রজরানীকে সান্ত্বনা দিয়া বলিলেন, কেঁদে কি হবে মা, এখন বিচার প্রার্থনা করুন, সুবিচার যাতে হয় তাতে সাহায্য করুন। পৃথিবীর দীনতা পুঞ্জীভূত হীনতায় জীর্ণ ঘৃতাহত হই হতভাগা। হায় রে, গলায় দড়ি বাঁধিয়া তাহাকে ঝুলাইয়া দিবে? এ কি বিচার? এ কাহার বিরুদ্ধে বিচার? ব্রজরানীর সমস্ত যেন গোলমাল হইয়া গেল। সরকারি উকিল প্রশ্ন করতে আরম্ভ করিলেন। ওদিকে জনতার মধ্য হইতে অস্ফুট গুঞ্জনে উচ্চারিত দু চার কথা ভাসিয়া আসিতেছিল, ফাঁসি নয়, বন্দুকের গুলি দিয়া মারুক ওকে। ব্রজরানীর চোখে আবার জল দেখা দিল। সে চারিদিকে চাহিয়া দেখিল, সমস্ত লোক নিষ্করুণ নেত্রে আক্রোশ ভরে আছে ওই হতভাগ্যের দিকে। গম্ভীরভাবে জজ সাহেব ইংরেজিতে কি মন্তব্য করিলেন অর্থ না বুঝিলেও ব্রজরানী সে শব্দের কাঠিন্য অনুভব করিলেন। আদালতের পিয়ন বারবার হাঁকিতেছিল, চুপ চুপ, আস্তে। এই লোকটিকে দেখুন, অনেক পরিবর্তন হয়েছে অবশ্য। এই অনন্তই কি আপনার স্বামীকে খুন করেছে? সরকারি উকিলের প্রশ্ন করিলেন। ব্রজরানীর অন্তরাত্মা তারস্বরে প্রতিবাদ করিয়া উঠিল। তাহারই প্রতিধ্বনি জনতা স্তম্ভিত হইয়া শুনিল না। না। তারপর সংক্ষিপ্ত কয়েকটি কথা। ব্রজরানী ফিরিল যেন স্বপ্নাচ্ছন্নের মতো। হৃদয়ে একটা প্রগাঢ় প্রশান্তি, হৃদয় মন যেন কত লঘু হইয়া গিয়াছে। সঙ্গে ছিলেন হরদাসবাবু। তিনি তাহাকে বলিলেন, তোর মামা শ্বশুরের সঙ্গে একবার দেখা কর ব্রজ, যা দিতে চেয়েছিলেন চেয়ে নে, ভবিষ্যতে। ব্রজ বলিল, না। বাড়িতে ব্যাপারটা সমালোচনার আর অন্তর ছিল না। ব্রজর মা পর্যন্ত কন্যার বুদ্ধিহীনতার সমালোচনা করিতেছিলেন। তিনি বলিলেন, তুমি একবার চাও হরদাস, নাম করো গিয়োর, সে গেল কোথায়? সন্ধ্যার অন্ধকারে ব্রজরানী আবার এক্ষুনি স্বপ্ন দেখে চেঁচিয়ে একটা কাণ্ড করে বসবে। ওর মা বলিল, ব্রজ, ও ব্রজ, চল নিচে শুবি, এখানে একা তোর আবার ভয় করবে। ব্রজ নিদ্রারক্ত চোখে বলিয়া উঠিল, না। সে আবার নিশ্চিন্ত নিদ্রায় নয়ন নিমীলিত করিল।